আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৬৫। লেখনীতে সুরাইয়া রাফা। আজ ৩১শে ডিসেম্বর, এই বছরের শেষ দিন। অবশ্য দিন বললে ভুল হবে। খানিক আগেই পূব আকাশে বুনো মহিষের মতো নেমে এসেছে ধূসর সন্ধ্যা। বাহিরে অবিশ্রান্ত তুষারপাত, ঠান্ডায় জমে সমুদ্রের জল বরফখণ্ডে পরিণত হয়েছে সব। ম্যানশনের সামনের রাস্তায় দুটো হলদে রঙের ল্যাম্পপোস্ট টিমটিমিয়ে আলো ছড়াচ্ছে। সেই নিয়ন আলোতে দুজন বন্দুকধারী গার্ড স্পষ্ট দৃশ্যমান। হাড় হিম তুষারের বৃষ্টিকে অদৃশ্যের মতো উপেক্ষা করে মোটা উলের ওভারকোট আর কালো গ্লাভস পরে সতর্ক পদক্ষেপে এদিক ওদিক পায়চারি করছে তারা। ঈগলের মতোই নিখুঁত আর ধারালো তাদের নিশাচরী দৃষ্টি। খোলা জানালায় মুখ বাড়িয়ে আধার ঘেরা শ্বেত শুভ্র প্রকৃতিটাকে পর্যবেক্ষণ করতে করতেই বাহিরের হাড় কাঁপানো হিমেল হাওয়ার দাপটে শরীর জমে গেল ঈশানীর। চোখ মুখ কুঁচকে তাড়াহুড়ো জানালার কপাট লাগিয়ে ঘুরে দাঁড়ালো ও। বসার ঘরটা সাজানো শেষ। এবারে জানালার কার্নিশে ফুল আর লতাপাতার সংমিশ্রণে তৈরি ফেরি লাইটগুলো জ্বালিয়ে দিলেই হলো। তারপর ফোন করা হবে অ্যারিশকে। এর আগে কখনোই কল করার অনুমতি না দিলেও এবার কেঁদে কুটে ছেলের দোহাই দিয়ে এই অভাবনীয় সুযোগটা লুফে নিয়েছে ঈশানী। শর্ত একটাই, অ্যারিশের মতোই প্রাইভেট নাম্বার ব্যবহার করতে হবে তাকে। অবশ্য প্রাইভেট হোক কিংবা পাবলিক, এসবে কোনোই যায় আসে না ঈশানীর। সময় অসময় মানুষটাকে কল করতে পারলেই হলো। স্বামীকে ফোন করার কথা ভেবেই অকারণে একটা খুশির ঢেউ খেলে গেল রমণীর অন্তর জুড়ে। পরপরই ভাবনা বলে ব্যস্ত হয়ে পড়ল রং বেরঙের লাইটগুলো নিয়ে। ওদিকে সন্ধ্যা পেরোতেই ঘুমিয়ে পড়েছে ইয়াশ। তাই নেনি দুটো ঈশানীর সঙ্গে হাত লাগিয়েছে টুকটাক গোছানোর কাজে, যার দরুন সময়ের আগেই অনেকটা কাজ সম্পন্ন হয়েছে ওদের। চেয়ারের ওপরে দাঁড়িয়ে লতানো লাইটগুলো নিয়ে হিমশিম খেতে খেতেই একবার গলা উঁচিয়ে ন্যানিদের ডেকে উঠল ঈশানী। মাদাম, চেয়ারগুলো কি গোছানো হয়েছে? পরপরই এক মধ্যবয়স্কা রমণীর প্রতিউত্তর ভেসে এলো ওপাশ থেকে। হয়েছে ঈশানী ম্যাম। ঠিক আছে, এবার তাহলে এদিকে আসুন, আমাকে একটু সাহায্য করুন। ঈশানী অনুরোধ করতেই নেনি দুটো এগিয়ে এলো তড়িৎ পায়ে। ওর কাছ থেকে লাইটগুলো নিয়ে সূক্ষ্ম হাতে বিন্যস্ত করতে করতে খুব ইতস্তত গলায় জানতে চাইল একজন। কিছু মনে না করলে আমরা কি জানতে পারি আজকে কি আছে? ঈশানী তড়াক করে চোখ তুলল। ওর সপ্রশ্ন দৃষ্টিতে ভরকে গিয়ে ভদ্রমহিলা জোরপূর্বক হেসে ফের বলে উঠল, নিশ্চয়ই কোনো বিশেষ দিন। নিঃশব্দে উপর নিচ মাথা নাড়ালো ঈশানী, বিগলিত হেসে জবাব দিল, আজ তার জন্মদিন। ঈশানীর মুখ ফুঁড়ে কথাটা বের হতেই দক্ষিণের দমকা হাওয়ার তোড়ে ঠাস করে খুলে গেল জানালাটা। সেই সাথে একযোগে নিভে গেল সব আলো। চোখের পলকে ঘুটঘুটে আধার নেমে এলো প্রাসাদের মতো গোটা ম্যানশন জুড়ে। লৌহ গাঁটগুলো ছিঁড়ে ফেরে অশুভের ন্যায় গৃহপ্রবেশ করা কনকনে হাওয়াটা এখনও অবাধ্যের মতো দোল খাচ্ছে জানালার সফেদ পর্দার গায়ে। ইতিপূর্বে কখনো বিদ্যুৎ বিভ্রাট ঘটেনি এই ম্যানশনে, আজই প্রথম। তার উপর দুর্গের মতো বাড়িটা সমুদ্রের অতি নিকটস্থ হওয়ায় আশপাশটা লোকালয়হীন। ফলস্বরূপ বাড়ির আলো নিভে যেতেই অদৃশ্য হয়ে গেল সমগ্র বালুচর। ভাগ্যিস কাল জিনিসপত্র কেনার সময় সাথে করে কিছু মোমবাতি নিয়ে এসেছিল ঈশানী। আপাতত সেগুলো দিয়ে কাজ চালাতে হবে। কথাটা ভেবে আবারও দক্ষ হাতে জানালার কপাট লাগালো মেয়েটা। সঙ্গে সঙ্গে উপরের ঘর থেকে ভেসে এলো ইয়াসের অদম্য চিৎকার। ঠান্ডার তারে ঘুম ভেঙে গেল বোধহয়। ছেলের কান্না শুনে সতর্ক হয়ে উঠল ঈশানী। তখনই অন্ধকারের মাঝে নেনিদের কানে ভেসে এলো তার রমণীয় কণ্ঠস্বর, মোমবাতিগুলো জ্বালিয়ে ক্যান্ডেল হোল্ডারে রাখুন, আমি ইয়াসকে ঘুম পাড়িয়ে আসছি এখনই। মাদাম দুটো ওর কথা সম্মতি জানালে আধার হাতড়ে ধীর পায়ে উপরের দিকে এগিয়ে গেল ঈশানী। মানুষ বলে বৃষ্টি আর তুষারের নিজস্ব এক প্রকার আলো থাকে। সেই আলোক শিখা হাতড়েই অবশেষে গুটি গুটি পদক্ষেপে উপরতলায় পৌঁছল রমণী। ওদিকে মায়ের সান্নিধ্য পেতেই শিথিল হয়ে আসলো ইয়াসের ক্রন্দনের বহর। অনাবরত হেঁচকি তুলে কুচকুচ শব্দ করে দুধ পান করতে লাগলো সে। এক পর্যায়ে কান্নাকাটি থেমে গেলে আধো আধো হাসির শব্দ ভেসে এলো তার পরিতৃপ্ত কণ্ঠস্বর। ছেলেকে পুনরায় ঘুম পাড়িয়ে আবারও সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো ঈশানী। ও ভেবেছিল এতক্ষণে হয়তো মোমবাতির নরম আলোয় আলোকিত সমগ্র ঘর, কিন্তু বসার ঘরে পা রাখতে না রাখতে ভাবনা ভেঙে গেল তার।
তিমিরাচ্ছন্ন ঘরের মধ্যখানে অপ্রত্যাশিত নীরবতায় হুট করে জমে গেল অন্তর। শঙ্কিত নয়নে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে ক্ষীণ আওয়াজে ডেকে উঠল ন্যানিদের। মাদাম, মাদাম, কোথায় আপনারা? কোথাও কোনো আওয়াজ নেই, চারিপাশে শ্মশানের মতো নীরবতা। গা ছমছমে অন্ধকারের মাঝে এহেন অসহনীয় নৈশব্দে ভরকে গেল ঈশানী। ভেতরের শঙ্কাটুকু দমিয়ে নিজেকে যথাসম্ভব স্থির রাখা সত্ত্বেও অশুভ সব চিন্তারা ঘুণ পোকার মতো ক্রমশ কুটকুট করতে লাগলো মস্তিষ্কে। লম্বা একটা শ্বাস ফেলে আবারও সামনে এগোলো মেয়েটা। এলোমেলো কদমে আবারও খানিকটা এগিয়ে যেতেই মেঝেতে পড়ে থাকা শক্ত কোনো ধাতবের সঙ্গে পা লেগে থমকালো ফের। গতি জড়তায় ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিল কোনো মতে। অচিরেই বুক চেড়ে বের হয়ে আসলো রুদ্ধশ্বাস। সামান্য ঝুঁকে কাঁপা কাঁপা হাতে জিনিসটা তুলে চোখের সামনে ধরে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে বুঝলো এটা আসলে ক্যান্ডেল হোল্ডার। বস্তুটা হাতে নিতেই মস্তিষ্ক জুড়ে জেঁকে বসলো অজস্র প্রশ্নের সমাহার, যার একটারও উত্তর নেই ঈশানীর কাছে। সহসা আনমনেই বিড়বিড়িয়ে স্বগোক্তি করল মেয়েটা। লাইটার, মোমবাতি সবকিছু মেঝেতে পড়ে আছে, তাহলে ওনারা কোথায়? বলতে বলতে আবারও নমিত স্বরে ডেকে উঠল রমণী। মাদাম, আপনারা কি কিচেনে? এবারও নিঃশব্দ চারিপাশ, আশেপাশে কোথাও কোনো টু শব্দ নেই। ফলস্বরূপ একটু আগের অপ্রতুলতা মুহূর্তেই আতঙ্ক হয়ে গ্রাস করে নিয়েছে অন্তর। শঙ্কায় ঢোক গিলল ঈশানী, বিমূর্ত আর্ত গলায় আওড়ালো, কোথায় আপনারা? দ্বিতীয়বার ঠিক একইভাবে ঈশানী দিশাহীন হয়ে প্রশ্নের জবাবে আধার ফুঁড়ে বের হয়ে আসলো নীরবতা, যার দরুন মাত্রা ছাড়ালো আতঙ্ক। উপায়ন্তর না পেয়ে কাঁপা কাঁপা হাতে লাইটার দিয়ে মোমবাতি জ্বালালো ঈশানী। ক্ষীণ একটা হলুদাভ আলো কক্ষের চারিপাশে ছড়িয়ে পড়তেই শঙ্কা ভুলে কিছুটা স্বস্তি মিলল রমণীর। এতক্ষণে সন্ধ্যা উতরে গিয়েছে, বাইরে প্রগাঢ় আমানিশা। শুনশান নীরবতার মাঝে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দটাকেও যেন বিশ্বাসঘাতক মনে হয়। প্রতিটি মুহূর্তে অকারণ আতঙ্ক, অজানা আড়ষ্টতায় গা ছমছম করছে ঈশানীর। তার উপর দুজন ন্যানি চোখের পলকে হাওয়া। এই তো এখানেই ছিল ওরা, কত মন দিয়ে চেয়ারগুলো সাজাচ্ছিল, যত্ন করে গোছাচ্ছিল সব কিছু। তাহলে এসব এখানে ফেলে রেখে হঠাৎ গেলটা কোথায়? তারা তো হেয়ালি করার মানুষ নন, তাহলে? অপ্রাকৃত এই প্রশ্নটা পিং পিং করে বলার মতোই ঢপ খেতে লাগলো ঈশানীর ব্যতিগ্রস্ত মস্তিষ্কে। সহসা লম্বা নিঃশ্বাস ফেলে মোমবাতি হাতে সামনে এগিয়ে গেল মেয়েটা। সিঁড়িপথ ডিঙিয়ে বসার ঘরে পা রাখতেই কারোর অস্পষ্ট গোঙানির আওয়াজে টনক নড়ে উঠল ওর। ভেতরের অদৃশ্য কম্পনে তিরতিরিয়ে কেঁপে উঠল সমস্ত শরীর। মোমবাতিটাকে শক্ত হাতে চেপে ধরে চোখ খিচে ঈশ্বরকে ডাকল ও। অতঃপর সতর্ক চোখে পরখ করল চারিপাশ। কিছুক্ষণের জন্য শীতল হয়ে আসা গোঙানির আওয়াজটা আবারও ফিরে এলো নতুন উদ্যমে। অদ্ভুত গা শিউরানো শব্দটা শ্রবণেন্দ্রিয় ভেদ করতেই কাউচের দিকে স্থির হলো তার ভীতিগ্রস্ত দুনয়ন। জড়তা ভুলেই তৎক্ষণাৎ ডেকে উঠল ঈশানী, কে ওখানে? ডাকতে গিয়ে টের পেল ভয়ের তোরে কণ্ঠতালু শুকিয়ে এসেছে ওর। কনকনে ঠান্ডার মাঝেও শরীর ঘেমে একাকার। ওপাশ থেকে প্রত্যুত্তর এলো না। ঈশানী যত কাছাকাছি যাচ্ছে ততই বেড়ে চলেছে অস্থির গোঙানির আওয়াজ। ঘর ঘর করে কাতরাচ্ছে কেউ। মৃত্যু যন্ত্রণার শেষ নিঃশ্বাসটুকু যেন ধারালো শুলের মতো আটকে আছে তার কণ্ঠায়। অবশেষে কাউচের পাশ ঘেঁষে দাঁড়িয়ে মোমবাতির আলোটা তুলে ধরতেই বজ্রাহতের ন্যায় থমকে গেল রমণী। চোখের দৃষ্টিতে ভেসে উঠল অবিশ্বাসের ঢেউ। দপদপ করে জ্বলতে থাকা অগ্নিশিখার সম্মুখে দৃশ্যমান ভয়াবহ এক বাস্তবতা, যা দেখা মাত্র নিঃশ্বাস আটকে গেল ঈশানীর। চোখের সামনে দুনিয়া উল্টে উঠল ওর। মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল সমগ্র শরীর। মেয়েটা স্তম্ভিত নয়নে চেয়ে থাকলো শুধু। ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরে নেনিদের মস্তকবিহীন নিথর শরীর দুটো ভেঙে চুরে পড়ে আছে মেঝেতে। ভীষণ যন্ত্রণায় ধরফর করছে তারা। মৃত্যুর বীভৎস লগ্নে কাতরাতে কাতরাতে ফুরিয়ে যাচ্ছে আয়ুষ্কাল। এই প্রথম চোখের সামনে এতটা বীভৎস মৃত্যু দেখল ঈশানী। দেখতে গিয়ে অনুভব করলো অযাচিত উষ্ণ তরলে ভিজে গিয়েছে ওর পা দুটো। কম্পমান হাতে মোমবাতিটা সামান্য নামিয়ে পায়ের দিকে লক্ষ্য করতেই
আরেক দফা আতঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে গেল রমণীর। কর্তিত শরীর দুটো থেকে টকটকে রঞ্জিত ধারা রক্তস্রোত বয়ে যাচ্ছে ওর পায়ের উপর দিয়ে। কি বিভৎস, কি নির্মম! সঙ্গে সঙ্গে মুখের ওপর দুই হাত চেপে ধরে অস্বাভাবিক শ্বাস ফেলে আর্তস্বরে আওড়ালো মেয়েটা। রক্ত? ভীষণ সুন্দর, ঠিক যেন আলতারাঙা পা। আচানক অপ্রত্যাশিত এক পুরুষালী ভরাট কণ্ঠে বিদ্যুৎ স্পৃহের ন্যায় চলকে উঠল ঈশানী। তৎক্ষণাৎ চোখ সরিয়ে ভয়ার্ত নেত্রে সম্মুখে দৃষ্টিপাত করতেই চোখের সামনে দুনিয়া দুলে উঠল ওর। মাত্রাতিরিক্ত ভয়ে থরথর করে কেঁপে উঠল সমগ্র শরীর। মোমবাতিটা ফুরিয়ে গিয়েছে, ধীরে ধীরে নিভে আসছে তার হলুদাভ আলো। সেই নিভন্ত আলোকে সাক্ষী রেখে চোখের সামনে স্বয়ং যমের মুখ দেখল ঈশানী। কালো কঙ্কাল আকৃতির মুখোশ আর আলখাল্লা আবরণে ঢাকা প্রহেলিকার মতো অশুভ এক অবয়ব। ছিন্ন মস্তক দুটোকে দু হাতে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওর সম্মুখে। কুলসে আবর্তিত চোখ তার, অদ্ভুত ক্রূর হাসি। হয়তো মুখোশের আড়ালে পৈশাচিক হাসিটা এর চেয়েও বেশি নির্মম আর পৈশাচিক। কে এই লোক? এরিস কি তবে এই লোকটার কথাই এতদিন বারবার করে সতর্ক করছিল? এটাই কি তবে সেই অজ্ঞাত সাইকোপ্যাথ যে ঈশানীকে মারতে চায়? কিন্তু কেন? মস্তিষ্ক জুড়ে অজস্র প্রশ্নের সমাহার, অথচ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছুই ভাবতে পারছে না ঈশানী। ব্রেন কাজ করছে না, কানের কাছে শো শো শব্দ হচ্ছে অনবরত। দুনিয়াটা যেন থমকে গিয়েছে। ঈশানী বোধহয় চেতনা হারাবে, তেমনভাবে অসাড় হয়ে এসেছে দুটো পা। বুকের ওপর অদৃশ্য এক পাথর চাপা ব্যথা। শ্বাস টেনে তোলা দায়, তবুও রুদ্রশ্বাসে ধ্বনিত হলো তার জড়ানো কণ্ঠস্বর। কে? মুহূর্তেই নিভে গেল মোমবাতিটা। এবার যেন অকুল পাথারে পড়ল ঈশানী। কয়েক মুহূর্ত নীরব থাকার পরেও কোনোরূপ প্রতিউত্তর ভেসে এলো না ওপাশ থেকে। বিপরীতে ঈশানীর কর্ণকুহর ভেদ করল অপ্রত্যাশিত বুটের আওয়াজ। ঠক ঠক ঠক। ক্রেসের ওপর ভর করে একজোড়া যান্ত্রিক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে সশব্দে এগিয়ে এলো সন্নিকটে। ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে তৎক্ষণাৎ পিছিয়ে গেল ঈশানী। অন্ধকারের মাঝে কয়েক কদম পেছাতে গিয়ে জড়তায় তাল হারিয়ে পড়ে গেল মেয়েটা। সঙ্গে সঙ্গে থমকে গেল আগন্তুকের পদধ্বনি। ঈশানীর আতঙ্কিত চেহারা দেখে তার বোধহয় আনন্দই হলো। তেমন করে বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো বিদ্রুপ মেশানো বিশ্রী হাসির ঝঙ্কার, যা শোনা মাত্রই ঘৃণা, অপমান, অস্বস্তিতে ভেতরটা রিড়ি করে উঠল ঈশানীর। কেন যেন আত্মবিশ্বাসী ভেতরটা হুট করেই বাধা দিল পালাতে। ফলস্বরূপ হাতের কাছে কিছু একটা দিয়ে আত্মরক্ষা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে উপরতলা থেকে ভেসে এলো ইয়াসের অস্থির ক্রন্দন। ছেলেটা আজ ঘুমাতে পারছে না কিছুতেই। মায়ের বিপদে তারও বুঝি অস্থির প্রাণ। এমন একটা জীবন মরণ মুহূর্তে ছেলের কান্না শোনা মাত্রই ভূত দেখার মতো চমকে উঠল ঈশানী। ভীতিগ্রস্ত নয়নে একবার দোতলার ঘরের দিকে তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে দৃষ্টিপাত করল নিগুড় অন্ধকারে। নিজের কথা ভুলে গেল ঈশানী। নিমেষেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো তার জমানো আত্মবিশ্বাস। ছেলের কান্নায় ব্যাকুল হয়ে উঠল ভেতরের মাতৃসত্তা। সহসা জীবনের তোয়াক্কা না করে শরীরের সর্বশক্তি দিয়ে সিঁড়ি ভেঙে ছুটল সে ছেলের দিকে। দিক দিক হারিয়ে মেয়েটা যখন তরতরিয়ে উপরে উঠে গেল, মিলিয়ে গেল অন্ধকারে, তখনই সিঁড়ির সম্মুখে এসে স্থির হলো আগন্তুক। ঘোর তামাশার মাঝেই ধীরে ধীরে মাথা তুলে চাইল ওই ঘরটার দিকে, যেখান থেকে ক্রমাগত ভেসে আসছে এক বাচ্চা শিশুর অনিমেষ ক্রন্দন, যা দেখা মাত্রই অদৃশ্য এক নীরব উল্লাসে ফেটে পড়ল তার অগ্রাসী মস্তিষ্ক। রক্তিম নৃশংস চোখের তারায় ভেসে উঠল অভূতপূর্ব পৈশাচিক তৃপ্তি। কান্নার রেশ যত বাড়ছিল ততই যেন চোখের রং পাল্টে যাচ্ছিল তার। দেখতে দেখতে এক পর্যায়ে শীতল আওয়াজে ফিসফিসিয়ে ওঠে লোকটা। ব্লাড ডায়মন্ড, বউ, বাচ্চা। আমার ফেভারিট সব বগুলোকে একসঙ্গে গুছিয়ে রেখেছে মাফিয়া বস। দ্যাটস সো গ্রেট। ঘরে এসে কোনো মতে ইয়াসের কান্না থামালো ঈশানী। এখনো অস্থির হয়ে ফুপিয়ে যাচ্ছে ছেলেটা তার। আজকাল খুব জেদি হয়েছে বাচ্চাটা। মদের হেরফের হলেই ঘন্টার পর ঘন্টা কেঁদে ভাসায়। রাতের শব্দ বহুদূর অবধি শোনা যায়। ঈশানী নিশ্চিত ওই ভয়ানক লোকটা আশেপাশেই আছে। হাতে খুব বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে বেসমেন্ট অবধি পৌঁছাতে হবে। সেই ভেবেই মুঠোফোনটা হাতে তুলে নিল ঈশানী।
অন্য হাতে ইয়াসকে নিয়ে ছুটে বেরিয়ে গেল রুম থেকে। সমগ্র করিডোর জুড়ে ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে গোলক ধাঁধার মতোই নৃত্য করছে প্রহেলিকা। নিজের হাতে গোছানো সংসার আজ চোখের পলকে অজানা লাগছে ঈশানীর। অদমনীয় আতঙ্কে হ্যাং হয়ে আসছে মস্তিষ্ক। সেই নিঃসৃদ্ধ আধারের মাঝে ছেলেকে বুকে আগলে একলা পথিকের মতো উদ্দেশ্যহীন ছুটে চলছে ঈশানী। ঘর থেকে বেরিয়ে করিডোর ধরে সোজা এগিয়ে গেল বেসমেন্টের গোপন সরু রাস্তায়। আপাতত গন্তব্য সেদিকেই। ঠিক সেই সময় ভয়ানক ঠকঠক শব্দটার পুনরাবৃত্তি ঘটল আবারও। এবার শুধু শব্দ নয়, মৃতের মতো ঠান্ডা সুরে শীষ বাজাচ্ছে লোকটা, যা শোনা মাত্রই পায়ের গতি থমকে গেল। এক কোণে দাঁড়িয়ে নিশ্চেপে অনুকরণ করতে থাকলো সেই শব্দের গতি। ক্রমশ স্পষ্ট হচ্ছে সুর। ধীরে ধীরে এদিকেই এগিয়ে আসছে লোকটা। ফলস্বরূপ হাত পা ঠান্ডা হয়ে এলো রমণীর। তখনই ভেসে এলো আরেক দফা বিকৃত কণ্ঠস্বর। মাফিয়া বস এখন আন্ডারওয়ার্ল্ড মিটিংয়ে বিজি, আর আমি বিজি তার প্রাণ পাখিকে নিয়ে। কি সুন্দর কম্বিনেশন, তাই না? এই বলেই অন্ধকারের মাঝে ঈশানীর মুখের সামনে মুখ বাড়িয়ে দিল লোকটা। ততক্ষণে নিঃশ্বাস আটকে গেল ঈশানীর। গলার কাছে চলে এসেছে রুহুটা। অন্ধকারের মাঝে দম বন্ধ করে জীবন্ত লাশের মতো নিঃশব্দে দাঁড়িয়ে রইল ও। খুব বেশি সময় ক্ষেপণ না করে ছায়ার মতোই ফের আধারে মিলিয়ে গেল লোকটা। লোকটা সরে গেলে চারিদিকে সতর্ক দৃষ্টিপাত করে ধীরে ধীরে শ্বাস ফেলল ঈশানী। রক্তশূন্য ফ্যাকাশে মুখশ্রী জুড়ে বিন্দু বিন্দু ঘামের আস্ফালন। উৎকণ্ঠায় শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে মেয়েটার। মনে হচ্ছে দূর বহুদূর ছুটে এসে সবে দাঁড়ালো এখানে। লোকটার পদধ্বনি ক্ষীণ হয়ে এসেছে। এই মুহূর্তে করিডোর ধরে এগোনো অসম্ভব। আপাতত লুকিয়ে পড়তে হবে কোথাও। সেই ভেবেই পেছনের ফাঁকা রুমটাতে চট করে ঢুকে পড়ল ঈশানী। রুমটা ছিল স্টোর রুম। অন্ধকারের মাঝে তাড়াহুড়া এগুতে গিয়ে কাঠের খুঁটির সঙ্গে জোরে ধাক্কা খেল আচানক। মুহূর্তের মধ্যে ধারালো এক ধাতবে লেগে আড়াআড়িভাবে কেটে গেল পায়ের অগ্রভাগ। তীব্র যন্ত্রণায় শ্বাস আটকে গেল ওর। সঙ্গে সঙ্গে শরীরে সর্বশক্তি ব্যয়ে দাঁত দিয়ে হাতের পৃষ্ঠ কামড়ে ধরে আর্তনাদ সংবরণ করল মেয়েটা। দাঁতে দাঁত চেপে ফুপিয়ে উঠল নিঃশব্দে। অসহনীয় ব্যথায় নীলবর্ণ ধারণ করল তার তুলতুলে আদরে মুখ। তবুও টু শব্দ করল না রমণী। ছেলের সুরক্ষার তাগিদে চুপচাপ সহ্য করে নিল সবটা। ওদিকে মায়ের সজল চক্ষু বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়া ঈষদুষ্ণ জলের ছোঁয়া পেতেই নড়েচড়ে উঠল ছোট্ট প্রাণ। জখম থেকে গড়িয়ে পড়া তাজা রক্ত ক্রমশ আঠালো হয়ে উঠছে পায়ের তলা। মেয়েটা দাঁড়িয়ে থাকতে পারছে না আর। শরীর ভেঙে আসছে ক্লান্তিতে। সহসা দাঁতের ডগায় অধর কামড়ে রয়ে শয়ে নাক টানল একটু। সঙ্গে সঙ্গে শরীর ঝাঁকিয়ে হাত পা ছুঁড়ে কেঁদে উঠল তার ছেলে। এবার যেন মরার উপর খাড়ার ঘান। ছেলের অদম্য চিৎকারে রক্তশূন্য পাণ্ডুর হয়ে উঠল ঈশানীর ক্রন্দিত মুখ। চিৎকারের শব্দে নিচতলা থেকে ধাপ ধাপ করে কিছু ছুটে আসছে, যা শোনা মাত্রই বিদ্যুৎ স্পৃহের ন্যায় ছলকে উঠল হৃদযন্ত্র। ধরফরিয়ে উঠে ছেলেকে বুকের সাথে চেপে ধরল। কিছুতেই যেন কিছু হচ্ছে না এবার। মায়ের বুকের উষ্ণতা যেন সুরক্ষা দিতে অক্ষম। তেমন করেই হাত পা ছুঁড়ে গলা চিৎকার করে কাঁদছে ইয়াস। ওদিকে পায়ের গতি আবারও স্পষ্ট, আরও ভারী হয়ে উঠছে এবার। লোকটা কাছাকাছি চলে এসেছে, তবুও কিছুতেই থামানো যাচ্ছে না ছেলেকে। কেঁদে কেটে রক্তবর্ণ ধারণ করেছে তার কোমল চেহারা। চোখের আর নাকের পানিতে একাকার হয়ে দম আটকে যাওয়ার উপক্রম। ও বোধহয় মায়ের কণ্ঠস্বর শোনার জন্য এমন ব্যাকুল হয়ে কাঁদছে। কিন্তু এমন এক সংকটপূর্ণ মুহূর্ত, যেখানে নিঃশ্বাস নেওয়াও দায়, সেখানে কথা কি করে বলবে ঈশানী? ছেলের অসহায় মুখের দিকে চেয়ে কান্নায় বুক ভেঙে এলো তার। বাচ্চাকে বুকের মাঝে নিয়ে ফিসফিস করে বলল, আর কাঁদে না বাবা, আর কাঁদে না। মায়ের দোহাই লাগে, কান্না থামাও। তুমি কাঁদলে ওরা এই ঘরে চলে আসবে। ওরা যে ভয়ঙ্কর আর নির্মম, তোমাকে কষ্ট দেবে। তোমার কষ্ট কিভাবে সইব আমি? পারবো না তো। ইয়াস যে মায়ের একটা মাত্র আপনজন, মায়ের নারী ছেঁড়া ধন। এই মুহূর্ত যতটাই পীড়াদায়ক হোক, তোমার কান্নার আওয়াজ তার চেয়েও বেশি যন্ত্রণার। তুমি কাঁদলে মায়ের বুক ভেঙে যায়, তুফান শুরু হয় অন্তরে। কেন বুঝতে চাও না? মায়ের হৃদয় ছেঁড়া কাকুতি যেন পৌঁছালো না ইয়াসের কান অবধি। তেমন করেই কান্না জুড়ল সবেগে। এক্ষণে ছেলেকে না থামাতে পারলে হয়তো লোকটা দরজা ভেঙে ভেতরে চলে আসবে।
আর তারপর অবধারিত মৃত্যু। এমন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ল রমণী। কোথায় যাবে, কি করবে বুঝতে না পেরে খিচে বন্ধ করে ফেলল দুচোখ। সব কিছুই যেন অবাস্তব, মিছে এক কল্পনা মাত্র। সেই ভেবেই স্তম্ভিত হয়ে রইল কিয়ৎক্ষণ। হৃদস্পন্দন মাত্রা ছাড়িয়েছে, অথচ বরফের মতোই জমে আছে কলজেটা। চোখের সামনে একটা মুখে বারবার উঠছে কেবল। মন বলছে, সে কোথায়, কোথায়, কোথায়? কেন এখনো প্রলয়ের মতো ছুটে আসছে না? কেন সব সময়ের মতো ঝড় বেগে বদলে দিচ্ছে না আবহাওয়া? সেই শুরু থেকে শেষ কতবার কত নিষ্ঠুর বাস্তবতা থেকে বাঁচিয়ে নিয়েছে মানুষটা ওকে। অস্তিত্ব ভুলে গিয়ে সর্বদা সুরক্ষা করেছে নিজের শক্ত খোলসের আস্তরণে। তাহলে আজ এই আসন্ন বিপদে সে কোথায়? কোথায় তার এত বড় সাম্রাজ্য? ঈশানীর স্পষ্ট মনে আছে, ম্যানশনের সামনে দুজন বন্দুকধারী গার্ড ছিল সর্বক্ষণ। তারাই বা গেল কোথায়? এই লোকটা কি সবাইকে মেরে ফেললো তবে? কিন্তু এমন একজন অক্ষম লোকের পক্ষে কি এতজনকে মেরে ফেলা আদৌ সম্ভব? নাকি আরও কেউ আছে তার সঙ্গে? মস্তিষ্ক জুড়ে অগণিত প্রশ্নের সমাহার, অথচ উত্তর দেওয়ার কেউ নেই। হয়তো কোনো না কোনোভাবে শেষ মুহূর্ত অবধি অভূতপূর্ব এক মিরাকেল প্রত্যাশা করেছিল মেয়েটা। কিন্তু হায়, বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর। স্রোতের বিপরীতে চলা তার অভ্যাস। মানুষ যেভাবে নিজেকে নিখাত ত্রুটিহীন দাবি করুক না কেন, কোনো না কোনোভাবে এই নিষ্ঠুরতম বাস্তবতার কাছে ঠিকই ধরা দিয়ে দেয় নিজের দুর্বলতা। আর তারপর শুরু হয় শত্রুপক্ষের বিকৃত উল্লাস। লোকে বলে, পাপ পাপকেও ছাড়ে না। অ্যারিসের জীবনে পাপের পরিমাণ আকাশচুম্বী। আজ সেই আকাশচুম্বী পাপই যেন শত্রু হয়ে কড়া নাড়ছে তার দুয়ারে। ঠক ঠক ঠক। দরজার ওপর শক্ত করাঘাত শব্দে চমকে উঠল রমণী। বিভ্রম কেটে যেতেই নড়ে চড়ে উঠল মেয়েটা। পালিয়ে যাওয়ার সুযোগ নেই, লড়াই করার শক্তি নেই। তাহলে শেষ পরিণতি কি হতে চলেছে? মৃত্যু? নিরুপায় হয়ে পড়ল ঈশানী। অসহায় চোখে দৃষ্টিপাত করল সে ছেলের অস্পষ্ট মুখের দিকে। কাঁদতে কাঁদতে গলা ভেঙে এসেছে তার। মা হয়ে নিজের ছেলের সুরক্ষায় ব্যর্থ হওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। তখনই ফের আনমনা হয়ে গেল মেয়েটা। কি যেন ভেবে হাত বাড়িয়ে আলতো স্পর্শে ছুঁয়ে নিল নিজের ছোট্ট উদর। যেন কোনো অস্তিত্বের সন্ধানে বিপর্যস্ত রমণী। তেমন করে নীরব ক্রন্দনে ঠোঁট ভেঙে গেল তার। ফ্যাকাশে মুখ জুড়ে খেলে গেল অপ্রকাশ্য নির্মম বেদনা। ঠিক সেই সময় আরেক দফা ঠাস ঠাস করে করাঘাতের আওয়াজ শোনা গেল বাহিরে। লোকটা ধারালো কোনো বস্তু দিয়ে দরজাটাকে ভাঙার চেষ্টা করছে বারবার। দরজা ভাঙার হুড়মুড় শব্দে প্রকম্পিত হয়ে উঠল রমণী। একদণ্ড দেরি করার ফুরসত নেই। সহসা টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিল ক্রন্দিত ছেলের মুখ। কানের কাছে ঠোঁট নিয়ে ফিস করে আওড়ালো, মা অনেক ভালোবাসে তোমাকে বাবা, অনেক বেশি, নিজের জীবনের চেয়েও বেশি। অতপর নিজের অনামিকা আঙুল থেকে ব্লাড ডায়মন্ডের আংটিটা খুলে সেটা সমেত কক্ষের এক কোণে শুয়ে দিল ছেলেটাকে। ওদিকে হাতরে শক্ত একটা ফুলদানি তুলে নিল নিজের মুঠোয়। ততক্ষণে দরজা ভাঙা শেষ। ক্রিসে ভর করে যান্ত্রিক পদধ্বনিতে এগিয়ে আসছে লোকটা। দীর্ঘদেহী অথচ ছিপছিপে গরম। আলখাল্লার কারণে অন্ধকারের মাঝে বয়স অনুমান করা দায়। ঈশানী সময় নষ্ট করল না, দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। প্রগাঢ় অন্ধকারের মাঝে ফুলদানি দিয়ে বসিয়ে দিল কয়েক ঘা। তবুও টলল না সেই মানব। ঈশানী তৎপরতা দেখে উল্টো হেসে উঠল কদর্য গলায়। ঠিকঠাক আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা অনুমান করা দায়, সেসবে মাথা খাটাতে গেল না রমণী। আগন্তুক লোকটার সবটুকু মনোযোগ কেড়ে নিয়ে ছুটল দিগদিগা। ও আসলে এটাই চেয়েছিল, ছেলের দিক থেকে সরে আসুক লোকটা। অবশেষে সেটাই হলো। হাতের ক্রেজটা ফেলে দিয়ে নিজের যান্ত্রিক পায়ে স্পর্শ করলো রোবোটিক সিস্টেমে। সোজা হয়ে গেল পাটা। ঢেকে রাখা অংশ থেকে নীলাভ একটা আলো জ্বলে উঠল। ঝড়ের গতিতে পিছু নিল সে ঈশানীর। ছুটতে ছুটতে পেছন থেকে ভেসে এলো বিকৃত হুঙ্কার, দৌড়াও, যত খুশি দৌড়া। তুই যত বেশি পালাবি, তোকে মারতে তত বেশি প্রশান্তি লাগবে আমার। তোকে কষ্ট দিয়ে না মারলে তোর মাফিয়া বসকে কিভাবে ভাঙবো? বুকের ভেতর বড্ড জ্বালা।
অ্যারিশ ইউভানের একমাত্র প্রাণ ভোমরাকে তিলে তিলে মেরে তবেই না জ্বালা মিটবে এই বুকের। অদ্ভুতভাবে কণ্ঠস্বরটা ভীষণভাবে পরিচিত ঠেকল ঈশানীর, যেন খুব চেনা কেউ, চিরচেনা। তবে এই মুহূর্তে ভাবনার সময় নেই। কোনো মতে ছুটতে ছুটতে কম্পমান হাতে ডায়াল করলো অ্যারিসের নাম্বার। মনে প্রাণে শুধু একটাই আরাধনা করতে লাগলো, একটা কল যাতে কাজে লেগে যায়। হায় ঈশ্বর, একটা কল যাতে পৌঁছায়। ঈশানীর আরাধনা বোধহয় কবুল হলো। উপাস থেকে এলো চিরচেনা মাদকীয় সেই কণ্ঠস্বর, প্রেম আমার। এই একটা শব্দে ঈশানীর যেন দুনিয়া থমকে গেল। চোখ ছাপিয়ে উগড়ে এলো কান্নার ঢেউ। হাঁপুরের মতো ওঠানামা করছে নিঃশ্বাস। হাঁপাতে হাঁপাতে কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে ওর দিকে ক্রিস ছুঁড়ে মারল লোকটা। ধাতব বস্তুটার সঙ্গেই নিমেষেই পা লেগে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল রমণী। অসাবধানতায় হাত ফসকে ছিটকে গেল তার মুঠোফোন। শারীরিক যন্ত্রণার তোয়াক্কা না করে ঈশানী অসহায়ের মতো হামাগুড়ি দিয়ে ছুটতে লাগলো ফোনের দিকে। অপর প্রান্ত যেন উন্মাদ হয়ে উঠেছে এতক্ষণে। ক্রমাগত ভেসে আসছে উদ্বিগ্ন কণ্ঠস্বর। বহুল প্রচেষ্টায় কোনো মতে ফোনটা হাতে তুলে ফেলেছিল। তনাধ্যে অতর্কিত পদঘাতে ওর কবজি চেপে ধরল আগন্তুক। শক্ত বুটের পাশনে থেতলে দিল মোমরাঙা তুলতুলে নরম ত্বক। সঙ্গে সঙ্গেই ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল ঈশানী। সেই সাথে চিৎকার দিয়ে উঠল মুঠোফোনের বিপরীত প্রান্তে থাকা আরও এক হিংস্র সত্তা। অ্যারিশ ইউভানের অতর্কিত দানবীয় গর্জনে থরথর করে কেঁপে উঠল সামনে বসে থাকা মাফিয়া সংঘের প্রতিটা মানুষ। আজ আন্ডারগ্রাউন্ডের গোপনীয় এক বৈঠক বসেছে। পৃথিবীর ছোট বড় অনেক মাফিয়া সদস্যরাই সেখানে উপস্থিত। অ্যারিশ সাধারণত উপস্থিত থাকে না এসবে। আজ তুষার নেই বলে বাধ্য হয়ে আসতে হলো। কতক্ষণই বা হবে? সবে আধ ঘন্টার মতো। এর মাঝে ওর দুর্বলতায় থাবা দিয়ে ফেলেছে শত্রুপক্ষ। কিন্তু ওই ম্যানশনের হদিশ পেল কোথায়? তার মানে কি কাল ঈশানীকে স্টক করেছে কেউ? কোনো কিছুই ভাবতে পারল না অ্যারিশ। ওর কর্ণকুহরে তরঙ্গোচ্ছ্বাসের মতো প্রতিধ্বনিত হচ্ছে ঈশানীর হৃদয় ছেড়া আর্তনাদ। ওরা কতটা ব্যথা দিয়েছে সাকুরাকে, ঠিক কতটা? আই ডিড ওয়ার্ন ইউ, বলেছিলাম তোকে, একটা মাত্র ভুল পদক্ষেপ অ্যান্ড ইউ উইল বি কমপ্লিটলি ডিস্ট্রয়েড। ফোনের ওপাশ থেকে হঠাৎ করে কর্কশ পুরুষালী কণ্ঠে ভেসে আসতেই সদ্বিদ ফিরে এলো অ্যারিসের, যা শোনা মাত্রই হিংস্রের মতো গর্জে উঠল মাফিয়া বস। এই, লে আ ফাকিং হ্যান্ড অন হার অ্যান্ড ইউ আর ফিনিশড। মাফিয়া বস অ্যারিশ ইউভানের এহেন হুমকিতে বিন্দুমাত্র তোয়াক্কা করল না ওপাশের ব্যক্তি। উল্টো নিস্পৃহ ভঙ্গিতে হেসে উঠে ব্যঙ্গাত্মক স্বরে জবাব দিল, হ্যান্ড? আমি তোর জানের গায়ে পা দিয়ে রেখেছি। আই লিটারেলি কিপ হার অ্যান্ড মাই শুজ। রাগের তোরে থরথর করে কেঁপে উঠল অ্যারিশ। টকবক করে ফুটতে লাগলো তার শরীরের প্রতিটি রক্তকণা। শক্ত হয়ে আসা চোয়ালের পেশি থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর আসানি হুঙ্কার। তুই আমাকে চিনিস না বাস্টার্ড। রিস্কাকে অনুমান করলেও ব্লাডি মনস্টার তোর ধারণার বাইরে। আই উইল রিপিট ইয়োর লেগস অফ ইয়োর বডি। মাফিয়া বসের মুখ থেকে ভয়ানক হুমকি নিঃসৃত হওয়া মাত্রই ফোনের অপর প্রান্ত থেকে আবারও ভেসে এলো ঈশানীর আত্মচিৎকার, যা শুনে হৃদস্পন্দন থমকে গেল অ্যারিসের। চিৎকার শুনতে পাচ্ছিস নিশ্চয়ই? ওর আরেকটা হাতও পা দিয়ে পিষে দিয়েছি এবার। নাও ইটস টাইম টু টেক হার লাভলি সোল। মাফিয়া বসের জান প্রাণ সব তো ওটার মধ্যেই আছে। অ্যাম আই রাইট? ভেতরটা দাবানলের মতো দাউ দাউ করে জ্বলছে। মস্তিষ্কটা খেই হারিয়েছে আচানক। এমন এক সন্ধিক্ষণে অ্যারিশ এক জীবন্ত পুত্তলিকার ন্যায় নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। দুর্বলতা যে মানুষকে এত করুণভাবে ভাঙতে পারে তা এর আগে জানা ছিল না কখনই। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় অপদার্থ মনে হলো অ্যারিসের। এত বড় সাম্রাজ্য, এত প্রতিপত্তি, এত পাওয়ার, সব কিছুই একটা মেয়ের জীবনের কাছে পর্যস্ত হয়ে গেল এক নিমেষেই। এবার বল, কেমন লাগছে নিজের দুর্বলতা উপলব্ধি করে? ঠিক এভাবেই কত মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আত্মাটাকে মেরে ফেলেছিস, ভেঙে দিয়েছিস তাদের জীবনের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সব কিছু। শুকিয়ে আসা ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে জীবনে প্রথমবার নিজেকে সংবরণ করলো মাফিয়া বস। জোরে জোরে শ্বাস ফেলে নিয়ন্ত্রণ করলো ভেতরের অগ্রাসী ক্রুদ্ধতা। চোখ মুখ খিচে যথাসম্ভব ধীর গলায় বলে উঠল, জাস্ট লিসেন টু মি, ডোন্ট টাচ হার, ডোন্ট।
তোর আমার সঙ্গে শত্রুতা, তাই তো? আমি আসছি। যা প্রতিশোধ নেওয়ার আমার থেকে নিস, যা ইচ্ছে করিস। আই উইল সারেন্ডার। আমি মাথা পেতে নেব সব কিছু, কিন্তু ওকে টাচ করিস না। শি ইজ মাই ফাকিং এন্টায়ার ওয়ার্ল্ড, মাই এভরিথিং। ওহো, এই মেয়েটার সঙ্গেও যে আমার শত্রুতা, ঘোর শত্রুতা। শি ইজ এ বিচ। হেই, ডোন্ট কল হার বিচ। জিব্বা টেনে ছেড়ে ফেলবো আমি তোর। অ্যারিসের হুঙ্কারে পরোয়া করল না বিপরীত পক্ষ, উল্টো শীতল আওয়াজে গর্জে উঠল অপর পার। চেকমেট মাফিয়া বস, জাস্ট গেট অন ইউর নিজ, ইউ মাদার ফাকিং বাস্টার্ড। মাথায় খুন চেপে বসলো অ্যারিসের, ক্রোধান্বিত হয়ে আরও কিছু বলবে, তার আগেই ধীর কণ্ঠে অনুরূপ কথার পুনরাবৃত্তি করলো লোকটা, গেট অন ইউর নিজ। চোখ মুখ শক্ত করে ফেললো মাফিয়া বস। তার এহেন অভিব্যক্তি দেখা মাত্রই দফায় দফায় তৈরি হয়ে নিল সশস্ত্র গার্ড। বড়সড় আসন্ন বিপদ তাদের বুঝতে আর বাকি নেই। দু প্রান্তে শ্মশানের নীরবতা বিরাজমান। মাফিয়া বসকে একদণ্ড সময় দিল না সাইকোপ্যাথ। কথার এফর ওফর হওয়া মাত্রই শরীরের সর্বশক্তি দিয়ে ঈশানীকে ছুরিকাঘাত করতে উদ্যোগ হলো সে। ধারালো মরণাস্ত্রখানি তেড়ে ফুরে পেটের দিকে ছুটে আসতেই রুগ্ন হাতে সেটাকে প্রতিহত করলো রমণী। খুব কষ্টে করে কান্না বিজড়িত কণ্ঠে মিনতি করে বলল, এখানে না। ভুরু বাঁকিয়ে ফেললো আগন্তুক। এরিসের তোয়াক্কা না করে জানতে চাইল, কি আছে এখানে? বাচ্চা, আমার বাচ্চা। ঈশানীর এই ছোট্ট কথাটা তীরের ফলার মতো গিয়ে বিঁধল অ্যারিসের মস্তিষ্কে। ভূকম্পনের মতোই সমগ্র অস্তিত্ব নড়ে উঠল তার। বিস্ফোরিত নয়নে তাকিয়ে কলের পুতুলের মতো আওড়ালো, বাচ্চা। প্রতিশোধের নেশায় মত্ত হয়ে ওঠা সাইকোপ্যাথের নিকট ঈশানীর এই বাক্যটা যেন মেঘনা চাইতে বৃষ্টির মতো ঠেকল। সে তো এটাই চেয়েছিল, ব্লাডি বিস্ট মাফিয়া বসটাকে মানসিক যন্ত্রণায় ভেঙে গুঁড়িয়ে দিতে। যেই ভাবার সেই কাজ। ঈশানীর রুগ্ন হাত দুটোকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ধারালো ছুরিটাকে সোজা গেঁথে ফেললো পেটের ভেতর। এদিক ওদিক ঘুরিয়ে কেটে ছেড়ে বের করে আনলো অনর্গল রক্তস্রোত। মুহূর্তে তীব্র আঘাতে ঝাঁকুনি দিয়ে উঠল রমণীর সর্বাঙ্গ, যার ব্যথাতর আওয়াজ পৌঁছে গেল ফোনের অপর প্রান্ত অবধি। নো নো নো, চিৎকার দিয়ে উঠল তৎক্ষণাৎ। হাঁটু মুড়ে ধপ করে মেঝেতে বসে পড়ল বিপরীত পক্ষ। একের পর এক জোরালো মুষ্টিঘাত রক্তাক্ত করে ফেলল শ্বেত পাথরের তকতকে মেঝে। হাতের চামড়া থেতলে গিয়ে বেরিয়ে এলো তার ক্ষতবিক্ষত শিরা। তবুও উন্মাদের মতো চিৎকার করে যাচ্ছে মানুষটা। পুরো ঘটনাটা ঘটে গেল কয়েক ন্যানোসেকেন্ডের মাঝে। অ্যারিসের সামনে বসে থাকা দেশ বিদেশের মাফিয়ারা সব কিংকর্তব্য বিমূঢ়। মাফিয়া বসকে এভাবে হঠাৎ করে বসে পড়তে দেখে তারা একযোগে সবাই দাঁড়িয়ে পড়ল। ডেমন নাইটরা কমান্ডের অপেক্ষায় বসে রইল না আর এক মুহূর্ত। কোনোরূপ ভাবান্তর না করে শয়ে শয়ে গাড়িয়ে নিয়ে বেরিয়ে পড়ল মাফিয়া ম্যানশনের উদ্দেশ্যে। ওদিকে ধস্তাধস্তি আর টানা হেঁচড়ার মধ্যে দ্বিতীয়বারের মতো ঈশানীর পেটের মাঝে ছুরি চালালো লোকটা। অতর্কিত ছুরিকাঘাতে ব্যথায় নীলবর্ণ ধারণ করলো তার মোমরাঙা ফর্সা কোমল মুখ। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, শরীর জুড়ে রক্তের প্লাবন। সেই রক্তমাখা হাত দিয়েই টেনে সরালো আগন্তুকের কালো বিদঘুটে মুখোশ। সঙ্গে সঙ্গে লোকটা পিছিয়ে গেল কয়েক পা। তবুও ঈশানী নিজের আঙুল তাক করলো সেদিকে। কম্পমান তর্জনীখানি মুখের ওপর ইশারা করে থেমে থেমে আওড়ালো, সো সুইট ডেমন। হ্যালো এভরিওয়ান, আমি জানি ব্যাকগ্রাউন্ডে আজকে অনেক নয়েজ হচ্ছে, প্লিজ স্কিপ ইট।